গণভোটের গণরায় বাস্তবায়নে এক চুলো ছাড় দেওয়া হবে না বলে জানালেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দাবি না মানলে পল্টন থেকে আগামী 5 আগস্ট আন্দোলনের নতুন ডাক আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দলটির নেতারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আগামী 5 মাসের মধ্যে সরকারকে পালানোর পথ খুঁজতে হবে। এ সময় পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করার অভিযোগও ছিল তাদের কণ্ঠে। বাকিটা জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যাত্রাবাড়ির কাজলাতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হলো জুলাই সমাবেশ। সমাবেশে যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মী সহ আহত জুলাই যোদ্ধা ও নিহতের স্বজনরা। সমাবেশে জুলাই গণঅভ্যুত্থান নিহতের স্বজনরা গণভোটের হা স্বীকৃতি চান। সমাবেশে যোগ দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলরাও বললেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে রায় বাস্তবায়ন না হলে 5 মাসের মধ্যে পালানোর পথ খুঁজে পাবে না বলেও হুঁশিয়ারি তাদের কণ্ঠে। 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। সংস্কার কমিশনের যে অধ্যাদেশগুলি জারি হয়েছে এগুলি মেনে নেন, নইলে বাংলাদেশের জনগণ এমন আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের মুখে পালানোর জায়গা পাবেন না। জুলাই সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নে এক চুলো ছাড় দেওয়া হবে না। আমিরে জামাত বলেছেন, গণভোটের আমরা ছাড় দেব না। 5 তারিখে পল্টনের ঐতিহাসিক চত্বর থেকে বাংলাদেশে আবার আন্দোলনের ডাক আসবে। এই ডাককে আপনারা বিনয়ের সাথে মেনে নিয়ে আসুন, দুর্বার আন্দোলনে আমাদের গণভোটের গণরায়কে আমরা কার্যকরী করি। রক্তাক্ত জুলাইকে বিএনপি ভুলতে বসেছে বলেও আক্ষেপ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এছাড়া সন্ধ্যায় মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সংকট নিয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বিদ্যুতের ভুতুরে বিল রোধ করতে সরকার ব্যর্থ। গ্যাস ও নিত্যপণ্য নিয়েও আছে জনদুর্ভোগ। জনজীবনের দুর্বিষহ হয়ে ওঠা এই গ্যাস সংকটকে আপনারা নিরসন করুন। বিদ্যুতের মূল্য কমাবার, বিদ্যুতের উৎপাদন বাড়াবার, গ্যাসের আমদানি নির্ভর গ্যাসের উপরে নির্ভর না করে গ্যাস উত্তোলন এবং গ্যাস ফিল্ডগুলোতে আপনারা বিনিয়োগ করুন। লুটপাট দুর্নীতি কমিয়ে এক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করুন। এদিকে রাজধানীর উত্তরায় গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামীও। এ সময় গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির। বিদ্যুতের মূল্য কমাতে হবে, গ্যাসের মূল্য কমাতে হবে, গ্যাস পাওয়া নিশ্চিত করতে হবে, বিদ্যুৎ পাওয়া নিশ্চিত করতে হবে। মা বোন ভাই সবাইকে নিয়ে প্রয়োজনে আমরা পেট্রোবাংলা ঘেরাও দিতে বাধ্য হব। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। দিল্লির সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ঢাকা। এক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর বিষয়ে দেশটির সরকারের অবস্থান স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের আমন্ত্রণে তারেক রহমানের দিল্লিতে যাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। রিপোর্ট সুফিয়ান ফারাবির। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে 5 আগস্ট সংবাদ সম্মেলন ডেকেছে। দেশটিতে আশ্রয় নেওয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম সশরীরে রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার অধ্যায় পেছনে ফেলে ঢাকা দিল্লি সম্পর্ক যখন আবারও উষ্ণতার দিকে, তখনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই সংবাদ সম্মেলন ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে দিল্লির উচিত তাদের অবস্থান স্পষ্ট করা। আমরা যেটা ফলো করছি যে ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। এ সময় শামা ওবায়েদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে থমকে যাওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের পালে
এখন যে হাওয়া লেগেছে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছে ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি। আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থানের মাধ্যমে দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে বর্তমান সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সমান কূটনীতি চলবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেটা সময় বলে দিবে কখন, কোথায়, কিভাবে উনি কোন দেশে উনি সফর করবেন। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। নির্বাচিত হলেই 5 বছর ক্ষমতায় থাকবে এমন কোনো ম্যান্ডেট কেউ দেয়নি। সরকারকে এমন সতর্ক করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, ক্ষমতায় আসার পর গেল 5 মাসে বিএনপির কার্যক্রম মাইনাসে, আগামীতে তা হিমশীতল পর্যায়ে পৌঁছাবে। স্বৈরাচার পতনের এক দফা নিয়ে বিকেলে এনসিপির আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি করেন। দেশে ফিরলে শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলেও জানান তিনি। রাশেদ আরিসের প্রতিবেদন। স্বৈরাচার পতনের এক দফা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়করাও। এ সময় তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার প্রতারণা করছে। সরকার একটা সংশোধন কমিটি গঠন করেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে না এই মর্মে, এবং আমরা সরাসরি বলতে পারি যে বিএনপি জুলাইয়ের বিপক্ষে গিয়েছে। যদি বিপক্ষে না যাইতো তাহলে সংশোধন কমিটি তারা গঠন করতো না। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। যারা ভোটার ছিল নৌকার নিরপরাধ, তাদের ভোট সব দলে গিয়েছে, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট স্থানীয়ভাবে আওয়ামী লীগের সকল নেতাদের সাথে নির্বাচনের 2-3 দিন আগে নেগোসিয়েশনের মধ্য দিয়ে তাদের ভোটগুলো আদায় করেছে। সভায় দলটির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের সাথে সমঝোতা করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। আর যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায়, দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এক দফা সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি অভিযোগ করে নাহিদ বলেন, দেশের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন শুধু হয়েছে ক্ষমতার। 5 মাস গিয়েছে, আর কতদিন সেটা আপনি ঠিক করবেন আপনার কাজের মাধ্যমে, আপনার সরকারের পারফরমেন্সের মাধ্যমে। এখন পর্যন্ত যেটা পারফরমেন্স মাইনাসের দিকে যাচ্ছে, তো বেশি মাইনাস হলে হিমশীতল হয়ে যায়, সব কিছু কিন্তু বরফ হয়ে যাবে। তো সেইটা হওয়ার আগেই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। একসময় বিএনপি সরকারকেও জনগণের আন্দোলনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ। তারা দেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছিল, কাউকে ক্ষমতায় এনে বসানোর জন্য জীবন দেয় নাই। সেই পরিবর্তনকে বুঝিয়ে দিতে হবে দেশের জনগণকে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বোমা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের চেষ্টা করছে সরকার, তবে তার সন্দেহ বেনজিরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে। শারমিনেরা রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী 5 আগস্ট। এমন বাস্তবতায় দিনটিকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে জানতে চান সাংবাদিকরা। এর জবাবও দেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সম্প্রতি বিভিন্ন স্থানে বোমা কিংবা বোমা সদৃশ বস্তু পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, তবে এতে শঙ্কিত হবার কিছু নেই আশ্বস্ত করেন মন্ত্রী। বলেন, সরকার সতর্ক। যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে, তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয়
বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আর কি, এই আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। সাবেক আইজিপি সম্পর্কে তিনি বলেন, বেনজির আহমেদ যাতে দুবাই ছাড়তে না পারে সেই শর্তে জামিন দিয়েছে আরব আমিরাতের আদালত। তার জামিন বাতিলের জন্য কাজ করছে সরকারের নিয়োগ করা ল ফার্ম। ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে। ট্রাম্পের বিশেষ দূতের সম্প্রতি সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হচ্ছে তিনি আশা প্রকাশ করেছেন। শর্মিন নীরা, ৭১, ঢাকা। গম প্রতিরোধ এবং প্রতিকার আইন ২০২৬-এর খসড়ায় নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমস্ত তথ্য জানানো হয়। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ ১২০ দিন ৪ মাসের মধ্যে গুম সংক্রান্ত মামলার তদন্ত এবং সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু হলে, মরদেহ পাওয়া গেলে অথবা ৫ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান যুক্ত করা হয়েছে ওই আইনে। একই সঙ্গে গুমকে জামিন এবং আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে আইনের খসড়া মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইয়ো হান কু। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানান দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী। কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানান দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, এই চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এ সময় প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষায় সোয়া ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া সরকার। সোমবার অস্ট্রেলিয়া সরকার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এই সহযোগিতার ঘোষণা দেয়। এ নিয়ে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি চুক্তি সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া হাই কমিশনার সুসান রাইল এবং UNHCR এর ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেসোনি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব শুল্ক ও বহুজাতিক সংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী ও আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার 2026-28-এর মানবিক সহায়তা প্যাকেজের আওতায় এই অর্থায়ন নমনীয় এবং বহু বছর মেয়াদী হবে। বিশ্বের অন্যতম দুর্বল শরণার্থী রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে এই অর্থ সহায়তা করবে। কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে চট্টগ্রাম বন্দর চ্যানেলে একটি কন্টেইনারবাহী জাহাজ আটকে গেছে। বন্দর সচিব সাইদ রিফায়েত হামিম জানান, সোমবার দুপুরে চ্যানেল দিয়ে যাওয়ার সময় MV-CNC ইউরেনাস জাহাজটি স্টারিংয়ের ত্রুটির কারণে ২ নম্বর রেড বয়াতে ধাক্কা দেয়। পরে এটি রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে যায়। জাহাজটিকে চ্যানেল থেকে নিরাপদে সরিয়ে নিতে বন্দরে 2টি টাগবোট কান্ডারি 4 এবং কান্ডারি 11 মোতায়েন করা হয়েছে। চ্যানেলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান বন্দর সচিব। তবে চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় 1.5 কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা সংস্থা, যার আনুমানিক মূল্য প্রায় 3 কোটি টাকা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই চট্টগ্রামগামী ফ্লাইট BG148 থেকে নামার সময় সন্দেহভাজন এক যাত্রীর শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের পেস্ট এবং পাউডার জব্দ করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার দিঘলগাঁও এলাকায়। বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, স্বর্ণের পরিমাণ নির্ধারণ করার পর জব্দ করা চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।